দেখবেন জামাতে ইসলাম সবাইকে মামলা করার বুদ্ধি পরামর্শ দিয়ে সুচতুর ভাবে কেটে দিয়ে আওয়ামী লীগের কাছে যায় বলছে, দেখো তোমাদের নামে মামলা দিচ্ছে কে, তোমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে কে, তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ দিচ্ছে কে, আমি কিন্তু তোমাদের প্রকৃত বন্ধু। তাই না? শয়তান বেহেশত থেকে নির্গত হওয়ার পর শয়তান যেভাবে মুমিনদেরকে ধোঁকা দেয় যে আমি তোমাদের প্রকৃত বন্ধু, অথচ আল্লাহ বলে যে ও তোমাদের প্রকৃত শত্রু, সেই শয়তানের বেশে, ইবলিসের বেশে গেল আওয়ামী লীগের কাছে, যায় বলল যে দেখো তোমাদের নামে কে মামলা দিচ্ছে, আমি কিন্তু তোমাদের পক্ষে আছি, তুমি আমার আশ্রয়স্থল, তোমার আশ্রয়স্থল আমি ছাড়া আর কেউ নেই তোমার। দেখবেন সারা জায়গা জামাতে ইসলামী এই দোকান খুলে বসছে, আওয়ামী লীগের পুনর্বাসনের দোকান, আওয়ামী লীগের আশ্রয়স্থলের একটা দোকান খুলে বসছে। এদের এই পাতা ফাঁদে আপনারা পা দিবেন না, এই পাতা ফাঁদে পা দিবেন না। পুলিশের উচিত ছিল মামলা করা। সেই মামলায় আমাকে একজন পুলিশ বলেন, আমি নাম বলবো না, যে ভাই এই আওয়ামী লীগের অমুক অমুকের বিরুদ্ধে তো মামলা দেওয়া উচিত। আমি বললাম যে জামাতকে বলো, এটা আমরা মামলা, জামাতে তো মামলা দিতে পারে, তাই না? মানে আমাদেরকে এক্সপ্লয়েট করে, জনগণকে এক্সপ্লয়েট করে আজকে যারা আওয়ামী লীগের বন্ধুত্বে পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় রূপসাবাসী, সংগ্রামী রূপসাবাসী, আমি আপনাদের বাংলাদেশের গণতন্ত্রের একমাত্র রক্ষা কবচ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ ২৪-এর গণ-অভ্যুত্থানের পরে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির নেত্রী, আফ্রো এশীয় গণমানুষের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের দলের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। এই তোমরা একটা স্লোগান কম দাও, এই স্লোগান কম দাও। আমাদের আজকে বাংলাদেশে আমাদের বাংলাদেশে এখন অনেকে বলে রাজনৈতিক অনিশ্চয়তা শুরু হয়েছে, কেউ বলে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন নাকি হবে না, অনেকে অনেক কথা বলেন, কিন্তু কেন যে বলে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে না, জামাতে ইসলামী বাংলাদেশ তারা এমন একটা বুদ্ধি পাকিয়েছে যে পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, মানে ভোট যা পাবেন তার অনুপাতে সংসদে সে সিট পাবে, এই একটা খেলা তারা শুরু করেছে, যেটা বাংলাদেশের অতীতে আমরা প্র্যাকটিস করিনি। করেছে এটা কেন করেছে এই পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ? আমি জামাতের অনেক ভাইকে বলি যে ভাই আপনারা কি বোঝেন পিআর মানে কি? আমাদের তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ করতে যে দাঁত ভেঙে যাচ্ছে, আপনাদের কি দাঁত থাকবে? এই পিআর বলতে এই জন্য সংক্ষেপে বলে পিআর। দেখবেন পিআর, এই পিআর পদ্ধতি চাই কেন জানেন? আপনি দেখবেন বাংলাদেশে জামাতের যারা প্রধান নেতা, যারা আমির, নায়েবে আমির, মজলিসের শুরা, আরো কি আছে না, তারা কেউ কিন্তু এলাকায় জনপ্রিয় না। দেখবেন তারা কেউ এলাকায় জনপ্রিয় না। এই জামাতের আমির শফিকুর রহমান সাহেব, তার এলাকায় কি তিনি জিতবেন?
এই নায়েবে আমি আমার প্রিয় মানুষ, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বড় ভাই ছিল, একসাথে পড়তাম, আমাদের অনেক সিনিয়র, উনি একসাথে পড়তাম, মানে উনি যখন পড়তেন তখন আমিও পড়তাম, তাই বলছি। এই যে ডক্টর আব্দুল্লাহ আবু তাহের ভাই, উনি কি কুমিল্লায় জিতবেন? আরো এরকম অনেক ওদের মজলিসে সুরার নেতা আছে, তারা এলাকায় জিতবে না, কিন্তু অনেক প্রান্তিক নেতা আছে, আঞ্চলিক নেতা আছে, তারা কিন্তু জিতবে না। আমাদের অনেক জায়গায় আমি দেখেছি জামাতের যারা ছোট পর্যায়ের নেতা তারা জিতবে। এখন তারা যদি জেতে এবং সংসদে যায়, তাহলে ওই বড় নেতারার ইজ্জত থাকে। এই জন্য এই বড় নেতারা এমন এক খেলা পাতিয়েছে যে পিয়ার পদ্ধতি, অর্থাৎ যে যত ভোট পাবে সেই ভোটে ওই জামাতের আমির তিনি নির্ধারণ করবেন কে কে এমপি হবে। অর্থাৎ জিতবেন আমাদের সাতক্ষীরা থেকে জামাতের এক ভাই, তার এমপিশিপটা হাইজ্যাক করে জামাতের আমির শফিকুর রহমান সাহেব তিনি হবেন এমপি, এলাকায় তো জিততে পারবে না। এই জন্য দেখবেন যে পিয়ার পদ্ধতি ছাড়া জামাত নির্বাচন করতে চায় না। এই হলো পিয়ার পদ্ধতির আসল রহস্য, যে কেন তারা আমাদের ঐক্যমত কমিশনে পিয়ার পদ্ধতির কথা না থাকলেও তারা যখন দেখলো যে আমাদের ছোট ছোট নেতারা, অর্থাৎ মনে করেন যে জামাতের অনেক বড় বড় নেতা আছে, টেলিভিশনে এই কথা সেই কথা সমানে বলে, কিন্তু এলাকার লোক তাকে চেনেও না, তাকে ভোটও দেয় না, তার তো এমপি হতে হবে। তো কি করতে হবে? ছোট ছোট এলাকা যে সমস্ত নেতা আছে তারা এলাকায় খুব জনপ্রিয়, তাদের ভোটটা হাইজ্যাক করতে হবে। এই যে ভোট হাইজ্যাক করা, এটা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে তারা শিখেছে, এইটা শিখেছে তারা আওয়ামী লীগের কাছ থেকে। দেখেন না, এমন এক চমৎকার, এমন এক মানুষকে মানসিক মানে আবেগে গতভাবে এক্সপ্লয়েট করেছে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। ডাকসু, রাকসু, চাকসু, জাকসু যা আছে সব জায়গা এমন এক্সপ্লয়েট করেছে যে গত 17 বছর এরা ছদ্মবেশে ডাকাতের মতো, আততায়ীর মতো ছাত্রলীগের সাথে মিশে গেছে। যখনই আপনার 5ই আগস্টের পরিবর্তন হলো, তখন এরা এদের প্রকৃত চেহারা বের করা শুরু করলো, যে আসলে আমরা ছাত্রলীগ না, আমরা হলো ছাত্র শিবির। এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা আস্তে আস্তে তাদের প্রাধান্য বজায় রেখেছে। আর ছাত্রলীগ তখন করলো কি, বাঁচার তাগিদে, তো তাদের তো বাঁচতে হবে। তারা বললো যে এতদিন তোমাদের আমরা শেল্টার দিয়েছি বন্ধু, এখন তো আমাদের তোমার শেল্টার দিতে হবে, তাই না? এই যে দুই ভাই এক হয়ে গেল। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ভুল বুঝতে পারবে যে কিভাবে পতিত ফ্যাসিবাদ এবং জামাত একাকার হয়ে গেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে। ঠিক একইভাবে দেখবেন আমাদের অঞ্চলগুলোতে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে এমন একটা খেলা, মানে এমন একটা অপরাজনীতি শুরু করেছে, বিএনপির নেতৃবৃন্দকে মেধার সাথে সেই রাজনীতি, জামাতের এই অপরাজনীতি মোকাবেলা করতে হবে বিএনপির নেতৃবৃন্দকে। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে একের পর এক মামলা, তাই না? ফ্যাসিবাদ, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট যারা গণহত্যা করেছে, চাঁদাবাজি করেছে, ধ্বংস করেছে, লুট করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে, এটাই স্বাভাবিক, তাই না? সেই মামলা করা উচিত ছিল কার? পুলিশের। মামলার বাদীটা তো পুলিশ হবে, তাই না? রাষ্ট্রীয় অপরাধ করেছে, গণহত্যা করেছে, রাষ্ট্রীয় টাকা লুট করেছে, মানুষকে হত্যা করেছে, তার বাদী হবে কি পুলিশ না? আমি বহু বক্তৃতায়, আমার টেলিভিশন বক্তৃতায় দেখবেন আমি বলেছি যে বাংলাদেশের প্রশাসন এবং পুলিশ প্রশাসনে মারাত্মক জীবাণুর মতো আওয়ামী বাকশালীরা বসে আছে, এবং সেখানে সেই আওয়ামী বাকশালী এখন আমি আগেই বলেছি জামাতে রূপান্তরিত হয়েছে, তাই না?
এরা করেছে কি, পুলিশ করেছে কি, নিজে বাদী মামলা না হয়ে জনগণকে আহ্বান করেছে যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করুন। আর মাথা মোটা যত সব রাজনীতিবিদ আছে তারা একের পর এক মামলা করতে শুরু করলো। দেখবেন জামাতে ইসলাম সবাইকে মামলা করার বুদ্ধি পরামর্শ দিয়ে সুচতুর ভাবে কেটে যে আওয়ামী লীগের কাছে যায় বলছে, দেখো তোমাদের নামে মামলা দিচ্ছে কে, তোমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে কে, তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ দিচ্ছে কে, আমি কিন্তু তোমাদের প্রকৃত বন্ধু। তাই না? শয়তান বেহেশত থেকে নির্গত হওয়ার পর শয়তান যেভাবে মুমিনদেরকে ধোঁকা দেয় যে আমি তোমাদের প্রকৃত বন্ধু, অথচ আল্লাহ বলে যে ও তোমাদের প্রকৃত শত্রু, সেই শয়তানের বেশে, ইবলিসের বেশে গেল আওয়ামী লীগের কাছে, যায় বলল যে দেখো তোমাদের নামে কে মামলা দিচ্ছে, আমি কিন্তু তোমাদের পক্ষে আছি, তুমি আমার আশ্রয়স্থল, তোমার আশ্রয়স্থল আমি ছাড়া আর কেউ নেই তোমার। দেখবেন সারা জায়গা জামাতে ইসলামী এই দোকান খুলে বসছে, আওয়ামী লীগের পুনর্বাসনের দোকান, আওয়ামী লীগের আশ্রয়স্থলের একটা দোকান খুলে বসছে। এদের এই পাতা ফাঁদে আপনারা পা দিবেন না, এই পাতা ফাঁদে পা দিবেন না। পুলিশের উচিত ছিল মামলা করা। সেই মামলায় আমাকে একজন পুলিশ বলেন, আমি নাম বলবো না, যে ভাই এই আওয়ামী লীগের অমুক অমুকের বিরুদ্ধে তো মামলা দেওয়া উচিত। আমি বললাম যে জামাতকে বলো, এটা আমরা মামলা, জামাতে তো মামলা দিতে পারে, তাই না? মানে আমাদেরকে এক্সপ্লয়েট করে, জনগণকে এক্সপ্লয়েট করে আজকে যারা আওয়ামী লীগের বন্ধুত্বে পরিণত হয়েছে। এবং আর একটা বয়ান দেখলাম আমি তৈরি হয়েছে যে বাংলাদেশে, আমি সেদিন কোথায় যেন এই বক্তৃতা বলেছিলাম, আমাদের খুলনার পূজা মণ্ডপে খুব সম্ভব, ওরা আমি আপনার গাজীরহাট দিঘলিয়ায় বলেছিলাম যে একটা বয়ান তৈরি করেছে যে আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা নাকি ধানের শীষ মার্কায় ভোট দেই না, এই ধানের শীষ মার্কায় নাকি হিন্দু ভাইয়েরা ভোট দেয় না, এইরকম একটা বয়ান দেখবেন আপনার তৈরি করেছে গত 53 বছর ধরে। আমি টেলিভিশনে বললাম, যদি 53 বছর ধরে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভোট না দেয়, তাহলে আমাদের মার্কা ধানের শীষ 4 বার বাংলাদেশে ক্ষমতায় গেলে কি দেবে? এরকম মিথ্যা বয়ান দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আমি আরো বললাম যে আপনাদের এই বয়ানে, আপনাদের এই ন্যারেটিভে, আপনাদের এই গল্পের দাঁত ভাঙা জবাব দিয়েছে ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ছাত্ররা 99% ভোট ধানের শীষ প্রতীকে দিয়েছে, অর্থাৎ আবিদ হাবিল পরিষদে দিয়েছে। সুতরাং যারা এই মিথ্যা বয়ান তৈরি করে আমাদের বিএনপির আমাদের এই ধানের শীষের ভাইদেরকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাইদেরকে, আমাদের বিএনপিকে কিন্তু মেধার সাথে এটা মোকাবেলা করতে হবে। আমাদের হিন্দু ভাইদের আসন্ন শারদীয় দুর্গা উৎসবকে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রাচীর তৈরি করে আমাদের এই পূজা উৎসবকে কিন্তু সাফল্যমণ্ডিত করতে হবে। কারণ আপনারা জানেন ষড়যন্ত্রকারীরা, দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা কিন্তু ওত পেতে বসে আছে। কলকাতায় বসে মাফিয়া নেত্রী বলে বাংলাদেশের নাকি সে নির্বাচন করতে দেবে না ইউনূসের আন্ডারে, বলেছে না? বাংলাদেশেও একটি দল বলছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বিহার ছাড়া নির্বাচনে যাবে না, বলেছে না? কারা বলেছে? তাহলে জামাত আর আওয়ামী লীগের রিশতা এটা কি নতুন না পুরানো? সেই 86 সালের রিশতা, সেই 86 সালের সম্পর্ক, সেই 96 সালের সম্পর্ক, তাই না? এখন হাসিনাও চাই ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না, দেখি জামাতে ইসলামের ভাইরাও চাই ইউনূসের নেতৃত্বে নির্বাচন হবে না। দুইজনের কথা এক না?
কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের আমি প্রথমেই বলেছি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ হলো বিএনপি। সুতরাং আপনারা যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশের জনগণকে নিয়ে এবং সমস্ত রাজনৈতিক দল, আমার দৃঢ় বিশ্বাস আজকে জামাত যে কথা বলছে, কারণ জামাতের তো কথাবার্তা ঠিক নেই, আজকে এক কথা কালকে এক কথা। 5ই আগস্টের পরে বলা শুরু করলো আওয়ামী লীগকে ক্ষমতায়, আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে হবে। তারপরে কি বললো, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে হবে। আবার কিছুদিন পরে বললো কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা বিএনপি সবার আগে বলেছি যে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে, কিন্তু সেটা কোন কলমের খোঁচাই বা নির্বাহী আদেশে যদি আপনি নিষিদ্ধ করেন সেটা কিন্তু পরবর্তীতে সংসদে চ্যালেঞ্জ হতে পারে, হতে পারে না? আমরা বিএনপি দৃঢ়কণ্ঠে বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দল হিসেবে নিষিদ্ধ করতে হবে, কিন্তু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। বিচারিক প্রক্রিয়া ছাড়া কলমের খোঁচাই কাউকে নিষিদ্ধ করতে বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না, কারণ আমরা বিচারিক পদ্ধতিতে এই আওয়ামী লীগের বিচার হোক এটাই চাই। অনেকে তো জামাতকেও কলমের খোঁচাই নিষিদ্ধ করতে চেয়েছিল না, কিন্তু পেরেছে। সুতরাং আপনি যদি আওয়ামী লীগকে একটা ক্রেডিট দিতে চান, কোন সাফল্য দিতে চান, তাহলে আপনি কলমের খোঁচাই নির্বাহী আদেশে বন্ধ করতে পারেন। কিন্তু আমরা বলছি লিগাল প্রসেসটা, যে বিচারিক প্রক্রিয়ায় বন্ধ করতে হবে। হঠাৎ 1 বছর পর দেখি বলা শুরু করেছে যে জাতীয় পার্টি এবং 14 দল এবং আওয়ামী লীগের সমস্ত দোসরকে নিষিদ্ধ করতে হবে। আমি বহু চিন্তা করে দেখলাম যে গত 24 সালের 7ই জানুয়ারি নির্বাচন, যেই নির্বাচনে কেউ জনগণ অংশগ্রহণ করি, সেই নির্বাচনে 24টা না 25টা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল না? তাহলে তো স্বৈরাচারের দোষর হিসেবে এই সব দলকে নিষিদ্ধ করা উচিত, তাই না? আর আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন 7ই আগস্টের পরে, যখন আমরা বললাম সমস্ত দলকে নিষিদ্ধ করতে হবে, তখন কেন বললেন না? কার ট্যাবলেট খেয়েছিলেন, কার গোলানো ট্যাবলেট খেয়ে তখন জাতীয় পার্টির নিষিদ্ধতা চেলেন না? আপনি 1 বছর পরে আসে বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে, সমস্ত রাজনৈতিক দল যারা স্বৈরাচারের দোষর তাদের নিষিদ্ধ করতে হবে। আমি বললাম আমাদের 24 সালের 7ই জানুয়ারি আরো অনেক দল নির্বাচন করেছিল হাসিনার সাথে, তবে তারেও নিষিদ্ধ করা দরকার, তাই না? এখন সবাইকে যদি নিষিদ্ধ করেন আর আপনিও বলছেন নির্বাচনে যাবেন না, তাহলে নির্বাচনটা করবে কি? নির্বাচনের মাঠটা ফাঁকা রাখছেন কেন? হাসিনার বয়ানকে প্রতিষ্ঠা করবার জন্য? আমরা শুনেছি 5,000 কোটি টাকা না 4,000 কোটি টাকা শেখ হাসিনা ওই এসালম গ্রুপের কাছ থেকে কলকাতায় লেনদেন হয়েছে, পত্রিকায় পড়েছেন না? অনেকে যারা পত্রিকা পড়েন, রাজনীতির খবরটা রাখেন, তারা দেখেছেন যে 4,000 কোটি টাকা না 5,000 কোটি টাকা এসালমের কাছ থেকে শেখ হাসিনা নিয়ে বাংলাদেশে প্রবাহিত, সেই টাকা সরবরাহ করছে, যাতে আমরা রক্ত দিয়ে সরকার করলাম, আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে যে ইউনুস সরকারকে প্রতিষ্ঠা করলাম, সেই সরকারকে ব্যর্থ দেখাবার জন্য এই টাকা কোথায় কিভাবে গিয়েছে একদিন বাংলাদেশের মানুষ কিন্তু তার ঠিকই খুঁজে বের করবে। হঠাৎ দেখছেন না বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দেখছেন না বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, আর দেখবেন মিছিলটা হলেই বলে এদের তো প্রতিরোধ করার দায়িত্ব বিএনপি, মানে বিএনপি প্রতিরোধ করবে, আর আপনি যে তলে তলে যে উবায়দুল কাদের করেছিল না, তলে তলে গোপনে গোপনে ওদের সাথে সম্পর্ক রেখে ভোটের রাজনীতিতে এক হতে চায়, তাই না? আওয়ামী লীগের ভোটটা নিতে চায়, তাই তো? এখন এই যে আওয়ামী লীগের খন্ড খন্ড ঝটিকা মিছিল, এতে কিন্তু শেখ হাসিনা খুশি হয় না। তার দরকার বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে উত্তর গেটে মিছিল হোক। আমরা ইতিমধ্যে দেখছি বাইতুল মুকাররমের দক্ষিণ গেট উত্তর গেটে কিভাবে মিছিল হচ্ছে, শেখ হাসিনার আঙ্গুলের ইশারায়, শেখ হাসিনার কালো টাকার প্রভাবে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশের জনগণ
কখনো আপনাদের এই অপপ্রচারকে, আপনাদের এই অন্যায় ব্যবস্থাকে কখনো মেনে আগেও নেয়নি, এখনো নেবে না। আমরা বলছি, আচ্ছা বলুন, এই যে সংস্কার বলেন, এই সংস্কার আমাদের আগে, বিএনপির আগে কি কেউ কখনো বলেছে? আমরা সে 2008 সাল থেকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের কাছে যখন বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দেয়, তখন থেকে বলছি যে এই দেশটাকে সংস্কার করতে হবে, বিচারাঙ্গনকে সংস্কার করতে হবে, এক্সিকিউটিভ বডিকে সংস্কার করতে হবে, লেজিসলেটিভকে সংস্কার করতে হবে। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। আজকে যারা সংস্কার করেন তারা তো আমাদের আগে বলেননি। আপনারা সবাই শুনেছেন জুলাই সনদ, শুনেছেন না? অর্থাৎ আমরা যে হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা করলাম, কিসের ভিত্তিতে আন্দোলনটা করলাম? এই আন্দোলনের পরে আমরা কিভাবে বাংলাদেশটাকে পরিচালিত করব, এটাই হলো জুলাই সনদ। অর্থাৎ এইটা এক ধরনের অঙ্গীকার, তাই না? এখন এই অঙ্গীকারকে বাস্তবায়ন ছাড়া নাকি তারা নির্বাচনে যাবে না। তাই অঙ্গীকারকে বাস্তবায়ন করতে হলে তার তো একটা আইনি ভিত্তি দিতে হবে। এটা তারাও বলছে। অর্থাৎ আইনে ভিত্তি যদি দিতে হয় তাহলে আপনাকে সংসদে যেতে হবে, তাই তো? আর যেটা আপনি নির্বাহী আদেশে দিতে পারেন সেটা দিয়ে দেন। আমরা এও বলছি জুলাই সনদকে যদি আপনার বাস্তবায়ন করতে হয় আপনি প্রয়োজনে সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সও ব্যবহার করতে পারেন, কিন্তু তারা কোনো কিছুতেই মানছে না। আমরা ঐক্যমত কমিশনের আলোচনা চলছে, আলোচনার টেবিলে যখন আলোচনার সমঝোতা হচ্ছে সেই আলোচনা ভেঙে তারা ছুটে গেল রাজপথে, তাই না? রাজপথে তারা কার বিরুদ্ধে গেল? রাজপথে বলুন? আমাদের বিরুদ্ধে না, আমরা তো সরকারের না, আমাদের বিরুদ্ধে যাবে কেন? রাজপথে গেল, আমরা রক্ত দিয়ে সরকারটা বানালাম। আমাদের আবু সাইদ ওয়াসিম মুগ্ধ রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকারটা তৈরি হলো, ডক্টর ইউনূস সরকার, সেই সরকারের বিরুদ্ধে তারা রাজপথে চলে যায়। ওই যে বললাম কলকাতা ঢাকা যে সম্পর্ক হয়েছে হাসিনা এবং শফিকুর রহমানের নেতৃত্বে, ওই সম্পর্কে তারা আবার রাজপথে চলে গেল। আমাদের বক্তব্য, রাজপথে যে গেলেন আবার তাহলে আজকের থেকে, কালকের থেকে খুব সম্ভব, বা পরশুদিন, আজকে রবিবার না, আজকের থেকে বা পরশুদিন থেকে আবার আলোচনা শুরু হবে ঐক্যমত কমিশনের কাছে। তখন কি আপনাদের মুখটা থাকবে? অর্থাৎ রাজনীতিতে জাত হারিয়েছেন বহুবার, ৭১ একবার জাত হারিয়েছেন, আর এইবার জাত হারাচ্ছেন ২৪ সালে। এমন একটা নিয়ম করতে চাচ্ছে, ওরা বলছে যে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার, মানে বিশেষ খণ্ডকালীন একটা সাংবিধানিক অর্ডার পাশ করতে হবে। সেই অর্ডার পাশ করে নাকি আমাদের জুলাই যে সনদ, এই অঙ্গীকারগুলোকে নাকি বাস্তবায়ন করতে হবে, এবং এটা যারা মানবে না তারা নাকি রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, এরকম একটা নিয়ম জামাতে ইসলাম চাচ্ছে। তা আমি এক জামাতের নেতাকে বললাম যে ৭১ সালে যে দেশদ্রোহী ট্যাবলেট খেয়েছেন তার ঢেকুর কি আপনি এখনো তোলেন ওই ২৪ সালে? যে আপনার ওই প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার না মানলে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দেবেন? আসলে এটা হতে পারে না। যাই হোক, আমি আবারও বলছি যে বিএনপি হলো এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের একমাত্র রক্ষা কবচ। আজকে বুঝুন, যদি নির্বাচনটা অনিশ্চয়তা হয়ে যায়, ইনশাআল্লাহ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। যদি নির্বাচনটা অনিশ্চয়তা হয়ে যায়, যদি নির্বাচনটা কোনো কারণে আল্লাহ না করে পিছিয়ে যায়, যদি আদৌ না হয়, আমাদের দেশে কি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা পড়তে যাচ্ছি আমরা বুঝুন একবার। অর্থাৎ জামাত ইসলাম বা অন্য কোনো রাজনৈতিক দলের কাছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কখনো
আপনার নিরাপদ ছিল না একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার দল এবং তার পরিবারের কাছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবসময় আপনার সংরক্ষিত ছিল। আপনারা 71 সালে দেখেছেন যখন বাংলাদেশের জাতীয় নেতারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে চলে গেল, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা মেজর অবস্থায় তুলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর অবস্থায় দেশের স্বাধীনতা ঘোষণা করে তিনি দেশকে একটা নিরাপদ আশ্রয় দিলেন। 90 সালে আবার দেখবেন 75 সালের নভেম্বর মাসে যখন বাংলাদেশের 75-এর নভেম্বর মাসে যখন বাংলাদেশের ক্ষমতার শূন্যতা দেখা দিল, তখন আবার সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতার শূন্যতা পূরণে তিনি আবারও এগিয়ে আসেন। আবার দেখবেন 1990 সালে যখন স্বৈরাচার এরশাদ জগদ্দল পাথরের মতো দেশবাসীর বুকে চেপে বসেছিল, তখন জিয়া পরিবার থেকে এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ নেত্রী উপাধিতে ভূষিত হয়ে আপসহীন ভূমিকায় এই দেশকে রক্ষা করে স্বৈরাচারকে বিদায় করেছিলেন। আবার দেখবেন 24-এর গণ অভ্যুত্থান, এই কথাটা সবার মনে রাখা উচিত। টেলিভিশন পত্র যারা টক শো দেখেন তারা অনেক সময় বলেন যে আজকে যদি এই অমুক না হতো তাহলে বিএনপি বা অমুক দলের কি হতো। আমি সব খুলে বলছি না। আপনারা মনে আছে 24-এর গণ অভ্যুত্থানের 3রা আগস্ট ঢাকার ডিবি অফিসে ডিবি হারুনের কাছে আমাদের 5জন না 4জন ছাত্ররা যখন বন্দী হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, গ্রেফতার হয়েছিল, তখন আন্দোলন কি বন্ধ করেছিল না? যারা টেলিপত্র পত্রিকা রাজনীতিটা বোঝেন তারা কিন্তু জানেন 3রা আগস্ট যখন আমাদের এই আন্দোলনের পোস্টারবাহী ছাত্ররা, আমাদের বীর ছাত্ররা, আমাদের সন্তান তুল্য ছাত্ররা, তাদেরকে যখন গ্রেফতার করেছিল, তখন কি তখন কি বলেছিল না যে আন্দোলন বন্ধ? ঠিক তখন ওই ছাত্ররাই বলেছে আমাদের নেতা তারেক রহমান সমস্ত ছাত্র সংগঠনের সাথে বসে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে বসে আবার আন্দোলন চালু করলো। যে আন্দোলন 6 তারিখে ছিল সেটা আমরা 5ই আগস্ট তারেক রহমান এনেছিল, তাই না? আবার দেখবেন এই 24শে আগস্টের গণ অভ্যুত্থানের পরে যখন নির্বাচন নিয়ে একটা আনসার্টেনিটি দেখা দিল, তখন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের ফলে আবার আমাদের নির্বাচনী একটা অনিশ্চয়তা থেকে নিশ্চয়তা শুরু হলো। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বারবার বিএনপি এবং জিয়া পরিবারই এগিয়ে এসেছে। আমরা সেই প্রত্যাশা জানাচ্ছি যে আগামীতে নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সবাইকে ধন্যবাদ।